বিয়ের চতুর্থ দিন যখন জানতে পারলাম আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর আসল বাবা মা নন, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি বরাবরে এই বিষয়টাকে ঘৃণা করি, অথচ সেই ঘৃণা আমার ভাগ্যে এসে জুটল। আমি কিছুতেই মানতে পারছিলাম না। আমার স্বামী একজন পরিচয়হীন মানুষ, যার আসল বাবা মায়ের পরিচয় কেউ জানেন না। দিনরাত চোখের জল নাকের জল এক করে কেটে যাচ্ছে। আমি বাবাকে অলরেডি জানিয়ে দিয়েছি এই সংসার আমি করব না। তারা যেন অতি দ্রুত এসে আমাকে নিয়ে যায়। স্বামী বেচারা আমাকে মোটেও ফেরানোর চেষ্টা করছে না। করবেই বা কোন মুখে? তাছাড়া ফেরাতে চাইলেও ফিরবো নাকি? এটা আমার মান সম্মানের ব্যাপার। সোসাইটির লোকজন, বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন জানতে চাইলে আমার মুখ কোথায় থাকবে তখন? না, কিছুতেই থাকবো না এই লোকটার সাথে। আমাদেরকে এভাবে ঠকানোর উপযুক্ত শাস্তি পেতে হবে। প্রয়োজনে মানহানি ও প্রতারণার মর্মে মামলাও ঠুকে দেব। এগুলো ভাবছি আর শাড়ির এক কোণা দিয়ে নাক চোখ মুছে যাচ্ছি। খাটের কোণায় বসে দেওয়ালের দিকে হেলান দিয়ে কাঁদতে কাঁদতে আমার পিঠ ব্যথা করছে। এমন সময় এক ট্রে ভর্তি নাস্তা নিয়ে রুমে ঢুকলো বাড়ির কাজের মেয়ে রুনা। আমার অগ্নি চোখে চোখ পড়তে রুনা কাপা হাতে বিছানার উপর খাবারগুলো নামিয়ে রেখে দ্রুত ঘর থেকে প্রস্থান করলো। আমার স্বামীর এই লজ্জাজনক ঘটনা জানার পর থেকে বাড়ির লোকজনের সাথে আমার এ যাবৎ কয়েক দফা চেঁচামেচি হয়ে গেছে। তাই ভয়ে এখন আমার সামনে কেউ পড়তে চায় না। রাগে রীতিমতো আমার গা কাঁপছে। এক ঝটকায় ট্রেটাকে বিছানা থেকে মেঝেতে ফেলে দিলাম। ঝনঝন আওয়াজ করে স্টিলের বাটিটা আছড়ে পড়ল, সাথে কাচের গ্লাস আর কাপটাও ভেঙে টুকরো হলো। ট্রের পড়ার শব্দে আমার শাশুড়ি ও মেজোজা দৌড়ে এলেন। তাদের দেখে আমার রাগ আরও চরমে উঠল। খবরদার কেউ রুমে ঢুকবেন না। আপনাদেরকে আমার অসহ্য লাগে। বেঈমান, প্রতারক, ছলচাতুরি করে একটা পরিচয়হীন ছেলেকে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছেন, আমার জীবন নষ্ট করেছেন। বের হন এই ঘর থেকে বলছি। খবরদার আর একবারও আসবেন না। দুজনকে ধাক্কা দিয়ে বাইরে সরিয়ে জাপাত করে রুমের দরজা লাগিয়ে দিলাম। ওপাশ থেকে শাশুড়ি দরজা ধাক্কাচ্ছে। যা ডাকছেন, আমি কর্ণপাত করছি না। সায়নী মা, দরজা খুলো মা। এমন করো না। চুপ করুন। আপনি আমার নাম ধরে ডাকবেন না। চলে যান এখান থেকে। জায়ের করুণ কণ্ঠ ভেসে উঠল। সায়নী বোন আমার, দরজা খুলো প্লিজ। একটা কথা শোনো, এত রাগ করো না। দরজা খুলে দাও প্লিজ ভাবি, ডোন্ট ডিস্টার্ব মি। কেন এটুকু বুঝছেন না আপনারা? লিভ মি অ্যালোন প্লিজ। একটু পরে সব থেমে গেল। কানটা শান্তি পেল। বাবা কেন আসছে না এখনো বুঝতে পারলাম না। ঘন্টা দুই হলো কল করে আসতে বলছি। এখন না এলে একাই চলে যাব। ফোনটা হাতে নিয়ে বাবার নাম্বার ভেসে উঠল। কী ব্যাপার বাবা, এতক্ষণ লাগে আসতে? আমার দম বন্ধ হয়ে আসছে, জলদি এসে নিয়ে যাও। ওপাশে নিশ্চুপ মনে হলো। বাবা হ্যাঁ না কোনো উত্তর দিচ্ছে না। আমি রাগের সুরে আবারও জিজ্ঞাসা করলাম, তুমি আসবে না আমি একাই চলে যাব? ক্লিয়ার করে বলো। তোমার আসার দরকার নাই। আমি ও তোমার মা আসছি। ফোনটা রেখে নিশ্চিত হলাম এই আজাব থেকে মুক্তি হওয়াটা জরুরি। তাছাড়া সংসার করা যায় না। তাছাড়া কদিন পর সন্তান হলে তাদেরকে কি বলবো? তাদের বাবার পরিচয় নেই, অসম্ভব। আমি আর ভাবতে পারছি না। সামনে আমার কত ব্রাইট ফিউচার আছে, অথচ বাবা মা তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিলেন। প্রচণ্ড রাগে আমার চোখ লাল হয়ে গেছে। দরজায় আবার ঠোকার শব্দ। এবার আমার পরিচয়হীন স্বামী এসেছে। সে ঘরে ঢোকার আগে বা দরজা বন্ধ থাকলে আগে টোকা দেয়। আমার রাগ আরও দ্বিগুণ হলো। এই লোকটা আমার এখন এক্কেবারে সহ্য হচ্ছে না। কি সমস্যা? কি চান আপনি? বলছি না এই ঘরে না আসতে? আপনার বাবা মা এসেছেন, দরজাটা একটু খুলুন প্লিজ। বাবা মা এসেছে শুনে দরজা খুলে দিলাম। আমাকে দেখে আমার স্বামী অপ্রস্তুত হয়ে পড়ল। আপনারা কথা বলুন, আমি আসছি বলে মাথা নিচু করে চলে যাচ্ছিল। আমি পিছন থেকে ডেকে বললাম রুনাকে যেন ফ্লোর পরিষ্কার করে দিয়ে যেতে। দেখলাম বাবা মায়ের মুখ বেশ গম্ভীর। শান্ত চোখে মেয়ে জামাই চলে যাওয়া দেখতে দেখতে আমার ঘরে প্রবেশ করলেন। এখানে বসো বাবা। মা, এখানে বসো তুমি। আসলে কাজের মেয়েটা নাস্তা রাখতে গিয়ে ফেলে দিয়েছে।
এক্ষুনি পরিষ্কার করে দিয়ে যাবে। তোমরা কিছু মনে করো না কেমন? মেঝের দিকে তাকিয়ে বললাম। মিথ্যে বলে নিজের দোষ ঢাকার চেষ্টা করো না মা। নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপানোর শিক্ষা তোমাকে আমরা দেই নাই কখনো। আশা করব এটুকু সম্মানবোধ আছে তোমার। সরি বাবা, আসলে রাগের মাথায়। তোমার ফ্লোরের অবস্থা দেখেই বুঝছি, ব্যাখ্যা করতে হবে না। নাও নিজেই পরিষ্কার করে ফেলো। কে- কেননা দোষটা তোমার। কিন্তু বাবা, সায়নী মা আমার, কথা বাড়িও না। তুমি এ বাড়ির বউ হয়ে এসেছো, কাউকে অর্ডার দিয়ে নিজেকে অহংকারী প্রমাণ করতে আসোনি। তাছাড়া তোমাকে আগেও বলা হয়েছে একজন মেয়ে একটা সংসারে অনেক দায়িত্ব নিয়ে ঢোকে এবং তার উচিত সেই দায়িত্বগুলো কিছুটা হলেও মেনে চলা। ফ্লোর পরিষ্কার করো। আচ্ছা বাবা, করছি। বরাবর আমি কখনো বাবার কথার অবাধ্য হওয়ার সাহস দেখাইনি, কেন যেন পারি না। বাবার গুরুগম্ভীর ব্যক্তিত্ব হয়তো এর কারণ। বাবা মাকে সবসময় আমাকে ভালো উপদেশ দেন, কিন্তু আমার কানে এগুলো বিষের মতো লাগে। এদিকে ততক্ষণে শাশুড়ি যা আর কাজের মেয়েটা এসে দাঁড়িয়ে আছে। বাবার কাছে মিনতি করছে যেন কাজটা রুনাকে করতে দেয়। কিন্তু বাবা সেই এক কথা, যেহেতু আমি আমার রাগের বশে ইচ্ছাকৃতভাবে ফ্লোর নোংরা করেছি, অতএব সেটা আমাকেই পরিষ্কার করতে হবে। শাশুড়ি ফ্যালফ্যাল করে দেখা ছাড়া করণীয় কিছু অবশিষ্ট নেই। এদিকে আমার এতটা রাগ হচ্ছে যা বলার ভাষা নেই। ফ্লোর পরিষ্কার করতে গিয়ে ভাঙা কাচের টুকরো লেগে আমার আঙ্গুল কেটে গেল অনেকখানি। যা ধরতে আসতে চাইলে বাবা ওখানে দাঁড় করিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, কাজ শেষ করো। সংসার করতে গেলে ছোটোখাটো আঘাত সহ্য করতে হবে, সে তুলনায় এটুকু কিছুই না। আমার রীতিমতো চোখে পানি এলো। শ্বশুরবাড়ির লোকদের সামনে বাবা কিনা তার মেয়েকে এভাবে শাসন করে চলছে। অনেক কষ্টে মেঝে মুছে পরিষ্কার করে দিলাম, যা তাড়াতাড়ি এসে আমার আঙ্গুলে ওষুধ লাগিয়ে সাময়িক ব্যান্ডেজ লাগিয়ে দিল। এরপর বাবা আমাকে নিজের হাত ধরে টেনে পাশে বসালেন। আমি কাঁদতে কাঁদতে গিয়ে পাশে বসলাম। বাবা কিছু বলার আগেই আমি কাঁদো কাঁদো মুখ নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা শাশুড়ি যা আর রুনার দিকে তাকিয়ে আবার বাবার দিকে তাকালাম। বাবা শান্ত পায়ে শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। বেয়ান, যদি কিছু মনে না করেন, আমরা সায়রির সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা কথা বলুন, আমি আপনার জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করি বলে শাশুড়ি মৃদু হেসে সবাইকে ইশারা করে চলে গেলেন। আমি এবার আরও গতিতে কাঁদতে শুরু করলাম। বাবা বিছানা অবধি আসার আগেই মাকে বললাম, বাবা এটা ঠিক করেনি। আমি আর সহ্য করতে পারছি না। বিয়ের আগে কেন তোমরা আমাকে এ ব্যাপারে কিছু বলেনি? মা মুখ খোলার আগেই বাবা উত্তর দিল, এটা ভুল বললে মা। তোমার মনে পড়ে তোমার বিয়ের সপ্তাহ দুয়েক আগে তোমাকে একটা আশ্রমে নিয়ে গেছিলাম? হ্যাঁ, মনে আছে। শিশুদের আশ্রম। তাদের দেখে তুমি কি বলেছিলে? আমি এবার চুপ হয়ে গেলাম। বাবা আমার এই কথাটাকে সত্যি ভেবে নিলে? তুমি বলেছিলে যে বাবা মাগুলো এই নিষ্পাপ বাচ্চাগুলো ফেলে রেখে গেছে, আল্লাহ যেন তাদের এর চেয়ে উত্তম বাবা মা দান করেন। হ্যাঁ বলেছিলাম তো। এরপরে তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে? তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিলাম, যদি কখনো তোমার জীবনে এই শিশুগুলোর মতো কোনো আশ্চর্য ঘটে, তাহলে তুমি অবাক হবে না, বরং পরম ভালোবাসা দিয়ে সেই কষ্টটাকে ভুলিয়ে রাখবে। মনে পড়েছে বাবা। আর তুমি আমার এই কথা পরে সব কিছু অট্টহাসিতে উড়িয়ে দিয়েছিলে। আমি তবুও তোমাকে বলেছিলাম, কখনো যদি সত্যি এমন কিছু ঘটে, ওটাতে সৃষ্টিকর্তা তোমার জন্য মঙ্গল রেখেছেন ভেবে তুমি তা হাসি মুখে মেনে নিবে। তুমি অন্যমনস্ক হয়ে বাঁকা হাসির মধ্যে আমার কথাগুলো মিশিয়ে ফেলেছিলে। অথচ সেদিন তোমাকে আমি ছোট্ট আভাস দিয়েছিলাম। ভেবেছিলাম অন্তত তুমি তোমার মায়ের কাছে কিছু বলবে। কিন্তু আমি হতাশ হয়েছি এই ভেবে তুমি প্রকৃত অবুঝ ছিলে। তার মানে তুমি জেনে শুনে আমাকে ওনার সাথে বিয়ে দিয়েছো। তুমি জানো বাবা, আমার বড় ভাসুরও পরিচয়হীন। এ তুমি কোথায় পাঠালে আমাকে বাবা? বলে আমি আর আরও করুণভাবে কাঁদতে লাগলাম। বাবা জবাব দিলেন, জেনে শুনে বললে ভুল হবে। বাবা মা হিসাবে একটা সন্তানের সর্বোত্তম মঙ্গলের জন্য যা কিছু প্রয়োজন আমরা কেবল তাই করছি। বাবা একদম ভূমিকা পাল করে কথা বলা পছন্দ করে না। হায় কি বোকা বনেছিলাম আমি। ইঙ্গিত পেয়েও বুঝতে পারিনি। যদি পারতাম তক্ষুনি পণ করে দিতাম। আমি মায়ের বুকে আশ্রে পড়ে কাঁদতে লাগলাম। আমি তবুও এখানে আর থাকতে চাই না মা। আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। কেঁদো না মা, ধৈর্য রাখো। তোমার কি কোনো মতামত নেই মা?
সারা জীবন দেখে এসেছি বাবা যেটা বলেছে সেটার উপর তুমি টু শব্দটি করনি। আজ অন্তত কিছু বলো। তোমার বাবা যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমার সিদ্ধান্ত ও চূড়ান্ত মতামত, এবং তিনি যা করবেন সবটাই তোমার ভালোর জন্য। আমি নিজেকে আর সামাল দিতে না পেরে বাবার পায়ে পড়ে গেলাম। বাবা প্লিজ আমাকে নিয়ে চলো। বাবা কোমল হাতে আমাকে সরিয়ে বসালেন। মায়ের দিকে দেখিয়ে বললেন, তুমি কি জানো এই মহিলাটিকে? আমার স্বাভাবিক গলায় বললাম, আমার মা। হুম, উনি আমার স্ত্রী, সহধর্মিণী, আমার পরম বন্ধু। তুমি কি কখনো আমাদের মধ্যে ঝগড়া দেখেছো? আমি মাথা নাড়িয়ে বললাম, কেননা বাবা মায়ের মধ্যে একে অন্যের প্রতি প্রচণ্ড আত্মবিশ্বাস ও অটুট ভালোবাসা আমাকে মুগ্ধ করত। এই মানুষটার বাবা মা ছিল না। একদম ছোটবেলা থেকে তিনি মাতৃপিতৃহীন। বড় হয়েছিলেন দুঃসম্পর্কের এক আত্মীয়র কাছে। তোমার দাদা তোমার মায়ের অভিভাবক না থাকায় আমাকে পছন্দের নাকচ করে দেন। তবুও আজ পর্যন্ত আমি তার হাত ছাড়ার কথা কখনোই ভাবিনি। কারণ আমি এই মানুষটাকে ভালোবাসি। কেননা তার জন্ম পরিচয় আমার কাছে মুখ্য নয়। শোনো মা, একটা কথা বলি তোমাকে। জীবনটা হলো নদীর মতো। তুমি তাকে যদি বাঁকা পথে চালাও, সে এদিক ওদিক হয়ে বাঁকা পথেই চলতে থাকবে। যদি তাকে সোজা পথে বইতে সহায়তা করো, সে সোজা পথেই চলবে। এর মানে হলো এই যে তোমার আজ একটা সংসার হলো, স্বামী হলো, এটা নতুন পরিবার। সব কিছু ভালো পেয়েও তুমি সন্তুষ্ট নও। কারণ হলো তাদের জন্ম পরিচয়। এটা এখন তোমার নিকট মুখ্য, যেটা তোমার মানসিকতাকে বাঁকাভাবে বোঝাচ্ছে। অথচ তুমি চাইলে এই কণ্টক থেকে বেরিয়ে একটা সুস্থ সংসার গড়তে পারো। কিন্তু তুমি তা করছো না, বরং জটিলতা তৈরি করছো। বাবা। আমার কথা শেষ হয়নি মা। দরজায় নক করে রুনা এসে কিছু নাস্তা দিয়ে গেল। বাবা এক গ্লাস পানি খেয়ে কিছুক্ষণ নীরব হয়ে কি যেন ভাবলেন। দেখলাম মাও চুপ করে বাবার কথায় সায় দিচ্ছে। আমার মনে হলো দুদিক থেকেই ফেঁসে গেলাম। না পারবো বের হতে, না পারবো সহ্য করতে। বাবা আবারও বলা শুরু করলো, সায়নী। জি বাবা। এই 4 দিনে তুমি তো এই পরিবারকে দেখেছো, মানুষগুলো কি খারাপ? আমার মুখের আওয়াজ কেমন বন্ধ হয়ে এসলো। বাবার সামনে আমার বানিয়ে বলা বা সাজিয়ে মিথ্যে বলার সাহস দেখানো স্রেফ বোকামি ছাড়া কিছুই না। বাবা আমার মন ও চোখের ভাষা পড়তে পারে। কেমন করে পারে আমি জানি না। এই অলৌকিক ক্ষমতা আল্লাহ হয়তো বাবাকে দান করেছেন। তাই চোখ মুছতে মুছতে বলতে বাধ্য হলাম, না বাবা, এই কদিনে তাদেরকে আমার খারাপ মনে হয়নি। তারা যথেষ্ট আন্তরিক এবং বিনয়ী, সেই সঙ্গে দয়ালু আর ভদ্র। আর রাতুল, তোমার স্বামী কি খারাপ মনে হয়েছে? না। তোমার সাথে এমন কোনো আচরণ করেছে যার জন্য তুমি তার ঘর ছাড়তে চাইছো? আমি তাকে সহ্য করতে পারি না বাবা। তাহলে কেমন করে তার সাথে সংসার করব? আমার বাচ্চাদের আমি কি বলবো তার পরিচয় সম্পর্কে? তোমার বাচ্চারা কি তোমার স্বামীর বাবা মায়ের পরিচয় পরিচিত হবে, নাকি তোমাদের পরিচয়? অবশ্যই আমাদের পরিচয়। তাহলে জন্ম পরিচয় নিয়ে কেন এত টানা হেঁচড়া করছো? অপরাধটা কি রাতুলের? আমি কি বলবো বুঝতে পারছি না। বাবার কথার প্যাচে আমি সবসময় আটকে যাই। সত্যি দোষটা রাতুলের নয়, কিন্তু তারপরেও আমি মেনে নিতে পারছি না। ঠিক করলাম যেভাবেই হোক আমি আজ যাবই, বাবাকে রাজি করাতেই হবে। যাই হোক বাবা, আমি আর এ সংসার করছি না। প্রয়োজনে আমি কাজ করে খাবো, তবুও থাকবো না এখানে। খেয়াল করলাম বাবা হাসছে। আমি অবাক হয়ে হলাম। বাবা উঠে দাঁড়ালেন, সঙ্গে মাও। ভেবেছিলাম বাবা সম্মতি দিয়েছে, কিন্তু আমাকে বিস্মিত করে আমার কপালে একটা চুমু দিলেন এবং বললেন, সায়নী, মা, তোমাকে তোমার স্বামীর ঘরে পাঠানো থেকে আজ এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার বুকের মধ্যে একটা ব্যথা ছিল। এখন সেটা নাই। আমি জানি তুমি পারবে। কেননা তুমি মা, তুমি স্ত্রী, তুমি একটা আস্ত জান্নাত। এই সংসার তোমার আমানত। তোমার স্বামী তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তাকে কখনো অসম্মান করো না। এই সংসারের মানুষগুলোকে ভালোবাসবে। কখনো তাদের মনে কষ্ট দিবে না। চরম রাগের সময়ও ধৈর্য রাখবে। ধৈর্যের ফল কখনোই তেতো হয় না। আজ আমাকে, তোমার মাকে তুমি ভুল বুঝছো, কিন্তু একদিন তুমি ঠিক বুঝবে। আমার তোমার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমার হাসি মুখ আমাদের অন্তরকে শীতল করবে। আজকের কথাগুলো তুমি প্লিজ ভুলে যেও না। হাসির আড়ালে উড়িয়ে দিও না। একদিন এগুলি তোমার মনকে নরম করবে। আর অবশ্যই নিয়মিত আল্লাহর নিকট মনের সংকীর্ণতা থেকে নাজাত প্রার্থনা করব। আমি মনে
অনেক কাকুতি মিনতি করে বাবার সঙ্গে যেতে পারলাম না। বাবা আমাকে নেয়নি। আমার ধীরে ধীরে কেমন দম আটকে যাচ্ছে। জানি না কিভাবে এখানে বেঁচে থাকবো। মেহমানদারির শেষে বাবা মা চলে যাচ্ছিলেন। যাওয়ার আগে মা কাছে ডেকে বললেন, মা, অনেক ত্যাগের পর তোমাকে আমরা এ সংসার পাঠিয়েছি। কখনো নিজেকে বিদ্বেষী করে তুলবে না। তোমার স্বামীকে সম্মান করবে। এই পরিবারের মানুষগুলোকে কষ্ট দিবে না। খেয়াল রাখবে তোমার কারণে যেন কারো ভেতর থেকে দীর্ঘশ্বাস না আসে। মা বাবা হারাদের দীর্ঘশ্বাস বড্ড কষ্ট করে আসে। আমি বলবো না তুমি জোর করে মানিয়ে চলো, কারণ আমি চাই তুমি ভালোবেসে সবার সঙ্গে ভালো থেকো। তোমার মা বাবা দুজনে আছেন, কিন্তু তাদের একজনও নেই। অন্তত এইটুকু ভেবে হলেও কখনো তাদের সাথে রুট ব্যবহার করবে না। সবাইকে ভালোবাসবে। তোমার স্বামী যাদেরকে বাবা মা জানে, তুমি তাদেরকে বাবা মা জানবে এবং তাদের প্রতি বিনয়ী থাকবে ও শ্রদ্ধা করবে। যদি কখনো মনে হয় কারো তুমি অকৃতজ্ঞ হবে, তাহলে অবচেতন মনেও তোমার বাবা মার দরজা দাঁড়ানোর কথা ভাববে না। তোমাকে দেওয়া আমাদের শিক্ষার ক্ষুদ্র মর্যাদাটুকু দিও। আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে। নিজের বুদ্ধি দিয়ে সংসারকে সাজিয়ে তুলবে। কখনো অন্যের কষ্টের কারণ হবে না। বাবা মা গাড়িতে উঠে বসলেন। আমি দরজায় ঠাস দিয়ে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছি। আর দেখছি তাদের পেছনে আমার জন্য ফেলে যাওয়া এক জবরদস্তপূর্ণ সংসারের সূচনা। পেছন থেকে কারো মৃদু স্পর্শে আমি চমকে উঠলাম। হালকা গা কাপ্পা দিয়ে ঘুরে দেখি শাশুড়ি আমার সহাস্যে দাঁড়িয়ে আছেন। ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে কপালে চুমু দিয়ে বললেন, আমি তখনও কাঁদছি। সদর দরজা বন্ধ করে তিনি নিজে আমার হাত ধরে পরম স্নেহে ঘরে নিয়ে গেলেন। আমার তার হাত ছিটকে চেঁচামেচি করার ইচ্ছে হয়েছিল, কিন্তু বাবা মায়ের কথা মনে পড়তে রাগটা দমিয়ে রাখলাম। দাঁতে দাঁত চেপে এভাবে আরও 12টা দিন কেটে গেল। এর মধ্যে আমার স্বামীর সাথে কেবল দুবার দেখা হয়েছে, সেটাও আমার অনুমতি সাপেক্ষে 5 মিনিটের জন্য আমার প্রয়োজনে। আমি একা থেকেছি আর নিজের প্রতি নিজের খুব রাগ হয়েছে। কেন আমি আগে এসব জানলাম না ভেবে। এই কয়েকদিনে আমার প্রতি কারো কোনো অবহেলা দেখিনি। আমার শাশুড়ি যতটা সম্ভব আমার কাছাকাছি থাকার চেষ্টা করছে। আমার যা একটু পরে পরে এসে কিছু জিনিস লাগবে কিনা জিজ্ঞাসা করে গেছেন। আমার বিরক্ত লাগলেও বাবা মায়ের কথা মনে পড়তে সব চুপসে যায়। এক বিকেলে বড় যা এর মেয়েটা আমার কাছে এসে একটা কটন বাড চাইলো। বললাম, আমার কাছে নেই, যাও এখন, আমাকে একা থাকতে দাও। সুমাইয়া মন খারাপ করে চলে যাচ্ছিল। হঠাৎ মায়ের কথাটা মনে পড়ে গেল। আমি যেন কারো কষ্টের কারণ না হই। তৎক্ষণাৎ সুমাইকে দরজার কাছাকাছি চলে গেছে। আমি সঙ্গে সঙ্গে ডাক দিলাম, একটু দাঁড়াও সুমাইয়া, আমার কাছে কটন বাড আছে, তবে একটু খুঁজতে হবে। তুমি এখানে বসো, আমি খুঁজে দিচ্ছি। 16 দিন পর আমি আমার লাগেজ খুলছি। বাবার বাসা থেকে আনা আমার সব জিনিসপত্রের মধ্যে কত ধুলো জমছে এই কদিন। একটু ঝেড়ে লাগেজটা খুললাম। এদিক সেদিক হাতড়ে কটন বাডের প্যাকেট পেয়ে গেলাম। কান গোছানোর একটা বাজে অভ্যাস থাকায় আমার কাছে সবসময় কটন বাড রাখতেই হয়। প্যাকেটটা নিয়ে সরে দাঁড়াতে গিয়ে একটা ছোট্ট মোচড়ানো খামের উপর চোখ আটকে গেল। হাতে নিয়ে দেখলাম বাবার দেওয়া চিরকুট। ঠিক চিরকুট না, চিঠিও বলা যায়। সুমাইয়ের হাতে কয়েকটা কটন বাড ধরিয়ে ওর সাথে বাজে আচরণের জন্য সরি বললাম। সুমাইয়া 5ম শ্রেণীর পড়ুয়া, অনেক কিছু বোঝে। আমি কিছু মনে করিনি ছোটো মা, তোমার মন খারাপ তাই তুমি এভাবে বলছো। মা বলেছে কারো দেওয়া ছোটোখাটো কষ্টকে মনে রাখতে নেই, মন ভালো হলে সব ঠিক হয়ে যাবে বলে সুমাইয়া চলে গেল। আমি অবাক হলাম। এইটুকু মেয়ে এত সুন্দর করে এতগুলো কথা বলে গেল, আর আমি এত বড় হয়ে সামান্য রাগটাকে সামলাতে পারছি না। চিরকুট খুলে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হলাম। এবার আমার আফসোস বেড়ে গেল আরও 3 গুণ, যখন বুঝতে পারলাম বাবা আমাকে আগেই আমার স্বামী ও তার পরিবার সম্পর্কে জানিয়েছিল। খামের ভিতরে চিঠিটা খুলে মায়ের কাছে কল দিয়ে জানতে পারলাম আমাকে ছেলেপক্ষ দেখে যাওয়ার দিন রাতেই বাবা আমার টেবিলের উপর এই খামটা রেখে যান, অথচ আমি বাজে কাগজ ফেলে মুড়িয়ে ময়লার ঝুড়িতে ফেলে দিয়েছিলাম। সরাসরি বললে রিয়াক্ট করবো ভেবে চিঠি লিখে আমাকে জানিয়েছিল, কিন্তু হায় আফসোস আমি এটা দেখিনি। প্রিয় মা আমার, আমি জানি তুমি তোমার নতুন জীবন নিয়ে অনেক স্বপ্ন বুনছো। আমি তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, কেননা আজ পর্যন্ত তুমি কখনোই আমার আর তোমার মায়ের কথার অবদ্ধ হওনি। তুমি আমাদের উপর বিশ্বাসের আশ্বস্ত ছিলে যে আমাদের সিদ্ধান্তের চেয়ে তোমার নিকট আর কারো সিদ্ধান্ত তোমার জন্য কল্যাণকর নয়। কিন্তু তোমাকে এই চিঠি লেখার কারণ একটাই, আজকের সিদ্ধান্ত তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা তুমি নিবে। আজকে যে পরিবারটিতে
তোমাকে তাদের পুত্রবধূ করার জন্য সম্মতি জানিয়ে গিয়েছিল তুমি জানো? তাদের 3টি সন্তান, কোনো কন্যা সন্তান নেই। তারা নিঃসন্তান ছিলেন। দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনে তাদের একটি সন্তানের ডাক শোনার সুখবর দিন তারা বঞ্চিত হয়েছেন। তুমি যখন মা হবে তখন বুঝতে পারবে এই অনুভূতি। যখন তারা জানতে পারলেন তাদের সন্তানের আশা ছেড়ে দিতে হবে, তখন তারা সিদ্ধান্ত নিলেন পালিত সন্তানের বাবা-মা হবার। যাদের তারা কোনোরূপ দ্বিধাগ্রস্ত করবেন না, বরং বাবা-মায়ের উপর সন্তানের সম্পূর্ণ হক তাদেরকে দেওয়া হবে। এরপর একটি আশ্রম থেকে সদ্য জন্মানো একটি শিশুকে তারা নিজের কাছে নিয়ে এলেন। সন্তান স্নেহ বড় করতে লাগলেন তাদের সবটুকু মমতা দিয়ে, যাকে তুমি বড় ভাসুর বলে জানবে। এরপরে সেই শিশুটির একাকিত্ব দূর করতে তারা একের পর এক 2টি পুত্র সন্তান পর্যায়ক্রমে একই আশ্রম থেকে নিয়ে এলেন। সবচেয়ে ছোট শিশুটি আজ তোমার হবু বর হিসেবে আমরা পছন্দ করেছি। আমার জানা মতে তারা অন্তত ভালো মানুষদের মধ্যে অন্যতম। আমি জানি তুমি একজন ভালো মনের মেয়ে। এই বিষয়টি তুমি খারাপভাবে নিবে না, কেননা এতে তাদের কোনো দোষ নেই। আল্লাহ তাদের ভাগ্যে এভাবেই লিখেছেন। আমার বিশ্বাস তুমি তাদের এই বিষয়টি বুঝবে এবং তাদের পরিবারের পরম সুখে দিন যাপন করতে পারবে। তোমার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা পরিষ্কার করতে চাই, যাতে এ করে পরবর্তীতে তোমার মধ্যে কোনো দ্বন্দ্বের সৃষ্টি না করে। আশা করব তুমি আমাদের উপর এইটুকু আস্থা রাখতে সক্ষম হবে। তোমার কোনো পছন্দ অপছন্দ থাকলে কোনোরূপ দ্বিধা ছাড়াই নির্ভয়ে অবশ্যই আমাদের জানাবে। আমার কাছে লজ্জাবোধ করলে তোমার মায়ের নিকট বলবে। আমি চাই না তুমি তোমার মনের বাইরে গিয়ে কিছু করো। 2-1 দিনের মধ্যে হলে তোমার মতামত দিও। তাহলে আমরা এই সম্পর্কটা আগাবো না, নয়তো না। আমরা অপেক্ষা করছি। তোমার নীরবতাকে আমরা সম্মতি ধরে নিব। তাই মতামত দিও। ইতি বাবা। আমি কি বলবো, কি করব কিছু বুঝতে পারছি না। আমার ছোট্ট একটা অসতর্কতার কারণে আজকে আমার এই অবস্থা সহ্য হচ্ছে। যত দিন যেতে লাগলো আমার স্বামীর প্রতি আমার বিরক্ত আসতে লাগলো। কেন যেন তাকে দেখা মাত্রই প্রচণ্ড রাগ ওঠে। বিয়ের 2.5 মাস চলছে। জোরপূর্বক হলে সমাজের খাতিরে আমাকে আমার স্বামীর সঙ্গে একই ঘরে থাকতে হচ্ছে। তাও কেবল রাতটুকু। বাকি সময় তিনি বাইরে থাকেন। আমার যাতে সমস্যা না হয় এর জন্য তিনি যা কিছু দরকার প্রায় সবই করেছেন। এমনকি আমার ইচ্ছে অনুযায়ী কথা বলাটাও বন্ধ। কেবল অতি প্রয়োজন ছাড়া। বাড়ির বিভিন্ন কাজকর্মের ফাঁকে তাকে আমি কখনো বারান্দায় বসে পেপার পড়তে দেখি, নয়তো বাগানে বাচ্চাদের সাথে খেলতে দেখি। দিনে যেটুকু সময় তিনি বাড়িতে থাকেন এইটুকু তার কাজ। আমার যখনই একটু একটু তার প্রতি ভালো লাগা কাজ করতে শুরু করে, তখনই ওই বিষয়টা মনে হলে আমার সকল ভালো লাগা উবে যায়। মানুষটা মোটামুটি ভালো। আমার ছোটোখাটো ভালো মন্দের দিকে তিনি খেয়াল রাখার চেষ্টা করেন। ধীরে ধীরে বাড়ির মানুষগুলোর সাথে আমি সহজ হতে শুরু করেছি। প্রতিটি ক্ষেত্রে আমার বাবা মার কথাগুলো মনে করে চলি। শ্বশুরবাড়ির সম্পর্কে আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে এই মানুষগুলো। মানুষগুলো যতটা ভালো হওয়া উচিত, এরা প্রত্যেকে তার থেকে ভালো মনের মানুষ। আমার বিয়ের সময় কয়েকজন প্রতিবেশীর কাছে আমার শ্বশুরবাড়ির লোকদের সম্পর্কে জানতে পেরেছিলাম। আর এখন সেই প্রতিবেশীরাই আমার সামনে তাদেরকে নিয়ে শব্দ করার সাহস দেখায় না। প্রায় 2 বছর পর সব কিছু মোটামুটি স্বাভাবিক হবার পরেও আমার মাঝে মাঝে মনের মধ্যে কেমন যেন খুঁতখুঁত করে। বাবা মাঝে মাঝে আমার খোঁজ নিতে আসেন। তিনি আসলে আমার স্বামীর সাথে মিল দেখে খুশি হন। আমার শ্বশুর মানুষটাও আমার বাবার মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোক। যতটুকু বলবেন স্ট্রেট কাট। কোনো ভনিতা করা তিনি পছন্দ করেন না। শ্বশুর-শাশুড়িকে দেখে কেউ বলতে পারবেন না যে আমার ভাসুর ও আমার স্বামী তাদের নিজের সন্তান না। তেমনি আমার স্বামী আর তার ভাইয়েরা আমার শ্বশুর-শাশুড়ির প্রতি বাবা-মায়ের মতো ভক্তি, শ্রদ্ধা, বিনয়, সম্মান এমনকি কর্তব্য ও দায়িত্বটুকু ফাঁক-ফোকর রাখেনি। যেন এরা একে অপরের রক্তের সম্পর্কে আত্মীয়। আর আমি যতই তাদের সম্পর্কের গভীরতা খুঁজি, ততই নিজেকে অজ্ঞ মনে হয়। যেন হাজার বছরের সম্পর্কের মায়াজালে এরা প্রত্যেকেই জড়িত আছে। সেখানে আমি নেহাত তুচ্ছ ও নগণ্য একজন মানুষ। দরজায় টোকার আওয়াজ পেয়ে ঠিকঠাক হয়ে বসলাম। আমার স্বামী এসেছেন। অনেকদিন পরে মনটা কেমন ভার ভার লাগছে। পুরনো কথাগুলো ভাবছিলাম এই মানুষটাকে কত কষ্টে না রেখেছি আমি, অথচ একটুও অভিযোগ নেই আমার প্রতি। দরজা খুলবেন? কোনো মতে বিছানা থেকে নেমে দরজা খুলে দিলাম। তিনি ঘরে ঢুকেই একটা প্যাকেট ধরিয়ে দিলেন। ওনার কাছ থেকে পাওয়া আমার জন্য একটি ছোট্ট উপহার। কি আছে এতে? খুলে দেখুন, আশা করি অপছন্দ হবে না।
প্যাকেট খুলে দেখলাম এতে একটি প্যাকেটে কোরআন শরীফ ও একটি তসবি আছে, সঙ্গে একটি অপূর্ব জায়নামাজ। আমার মনটা ভালো হয়ে গেল। তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। আমার কেমন লজ্জাবোধ হচ্ছে। পছন্দ হয়েছে? জি। তো হঠাৎ এগুলো আনার কারণ? তিনি পাঞ্জাবি হাতা ঠিক করতে করতে আমাকে এক গ্লাস পানি দিতে বললেন। এবার বলুন, আপনাকে আমার কিছু বলার আছে, বলুন। দেখলাম তিনি ঘামছেন, সাথে কেমন কাঁচুমাচু করছেন। হয়তোবা যেটা বলতে এসেছেন সেটা বলার জন্য তিনি প্রস্তুত নন। কি বলতে চেয়েছেন বলুন। তিনি নিচু স্বরে বললেন, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি। নিজের বাবা মা থাকলে যতটা ভালোবাসতাম তার থেকেও বেশি। আপনার বাবা বিয়ের সময় আপনাকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল, আপনাকে যেন কখনো কষ্ট না দিই। সেই কথা রাখতেই আপনার আশেপাশে থাকি। আপনি কি বিরক্ত হন? বাবা কি আর কিছু বলেনি? হুম, বলেছে আপনার দিকে খেয়াল রাখতে এবং মিলেমিশে থাকতে। এগুলোর সাথে উপহারের সম্পর্ক কী? যখন থেকে আমার জ্ঞান হয়েছে আমি তাদেরকে বাবা মা জেনেছি। মাঝে মাঝে এখনও প্রতিবেশীরা নানা কথা বলে খোঁটা দেয়। আমার কষ্ট হয়। আচ্ছা, আপনি তো বুদ্ধিমতী, আপনি বলুন, আমার আসল বাবা মা আমাকে ফেলে গেছে, এটা কি আমার অপরাধ? আমার ভাইদেরও তো বাবা মা নেই, জানেন। আমরা যখন রাতে ছাদে যেতাম তিনজনে কাঁদতাম। লোকের কথায় কত কিছু, অঢেল সুখ রাজ্যে ফাটল ধরে। আপনাকে অসুবিধায় ফেলে দিলাম। আসলে বিয়েটা হুট করে হয়ে গেল, কিছু বুঝে ওঠার আগে। বিয়ের রাতে নাকি বউকে কিছু দিতে হয়, আমি তো সুযোগ পাইনি, তাই আজকে দিলাম। মা বলেছে আজ নাকি আমার জন্মদিন। তাই আজ আপনার জন্মদিন? ইস, আগে বলবেন না। এখন কী দেই আপনাকে বলুন তো? আমাকে কিছু দিতে হবে না। আপনাকে একটা অনুরোধ করতে চাই। বাবা মাকে প্লিজ কখনো কষ্ট দিবেন না। তারা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনি চিন্তা করবেন না, আমি ততটা খারাপ নেই। জি, ধন্যবাদ। শুধু ধন্যবাদ? মানে? এই যে আমাদের বিয়ের এতদিন হলো, কখনো ওই কথাটা বলেছেন? কোন কথাটা? ভালোবাসি। তিনি নিশ্চুপ হয়ে গেলেন। বললেন, বলবো যেদিন মন থেকে বুঝবো আমরা একে অন্যের। ধীরে ধীরে এরকম ছোট ছোট আলাপ এর মধ্যে দিয়ে শুরু হয়েছিল আমাদের স্বামী স্ত্রীর প্রকৃত সম্পর্ক। এতদিন যে ভুলের মধ্য দিয়ে ছিলাম তা আস্তে আস্তে কেটে গেল, কিন্তু কখনো ভালোবাসি আর বলা হয়ে ওঠেনি। হঠাৎ ফোনের শব্দে চমকে উঠলাম। অতীতের স্মৃতিতে হারিয়ে গিয়েছিলাম। মুখে মুচকি হাসি ছাড়িয়ে ফোন হাতে নিয়ে দেখি মা কল করছে। অনেকদিন পর মায়ের কল। হ্যাঁ, দেখতে দেখতে 3 বছর কেটে গেছে। অনেকগুলো দিন। সায়নী, মা, কোনো খোঁজখবর নাই? কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো আমরাও আছি। কি করছিলে? কিছু না, বসে আছি। তারপর মা, অনেকদিন তো হলো মা ডাক শুনতে ইচ্ছে করে না। শুনে লজ্জা পেলাম। সত্যি তো, কেমন করে সময় গেল টেরই পাইনি। একটা সন্তান দরকার। সময় হলেই হবে মা। বাবা কেমন আছে? মায়ের সাথে দীর্ঘক্ষণ পরে অনেক গল্প করলাম, বোঝালাম আমি এখন সুখে আছি। রাতুলেও বাবা হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন যখন তাকে বললাম আমি মা হতে চাই। দীর্ঘ 6 বছর পরে যখন সন্তান হবার কোনো সম্ভাবনা দেখছি না, বান্ধবী, আত্মীয় পরিজন আমাকে উপহাস করা শুরু করলো। আমার স্বামীর কারণেই নাকি আজ আমার এই দশা। তারা আবারও বারবার আমাকে মনে করিয়ে দিতে থাকলো, একজন জন্ম পরিচয়হীন পুরুষের থেকে আর কি আশা করা যায়। সম্পূর্ণ ভিত্তিহীন কথা হলো, এত বছর পরে আবারও পুরনো ক্ষতটা সতেজ হয়ে গেল। ধীরে ধীরে আমি বিশ্বাস করতে শুরু করলাম এর জন্য আমার স্বামী রাতুল দোষী। একটা সন্তানই তো চেয়েছি। আমার মানসিক বিপর্যয় ঘটছে। একটু আগে রাতুলকে যা নয় তাই বলেছি। আজকে প্রথম রাতুল রাগ দেখেছে। তবে আমার রাগ ছিল তার তুলনায় দ্বিগুণ। যাতে পারিপার্শ্বিক উপহাসে রাগ মিশে আমার হৃদয়কে বিক্ষত করে দিয়েছে। তোমাকে আর সহ্য হচ্ছে না। একটা সন্তান দিতে পারো না, আবার কথা বলছো। সবাই ঠিকই বলে, যার জন্মের ঠিক নেই সে সন্তান না হবার কষ্ট কি বুঝবে। এত বড় কথা বলতে পারলে সায়নী? এতদিন পরেও তুমি আমার প্রতি ঘৃণা পুষে রেখেছ। রাখতে চাইনি, বাধ্য হয়েছি। তোমার মতো একটা অক্ষম স্বামীর ঘর করতে চাই না আমি। এসব কি বলছো তুমি? আস্তে কথা বলো প্লিজ। কেন আস্তে বলবো? নিজের দোষ ঢাকতে চাও? অনেক সহ্য করি, 6টা বছর ধরে হয়ে গেল। আমি এতদিন চুপ করে সহ্য করেছি। শোনো সায়নী, সন্তান দেবার মালিক তো আল্লাহ। তিনি যদি না দেন তো আমরা কি করতে পারি? তাছাড়া তুমি আমাকে অযথা দোষারোপ করছো কেন? মিথ্যে অপবাদ দিচ্ছ কেন? তুমি আমাকে কষ্ট দিয়েছো। হায়, বাবা মায়ের জন্য শুধু পড়ে আছি, না হলে আমি আমাকে কেউ আটকাতে পারতো না। চুপ করো সায়নী।
তুমি কেন এরকম করছো? সমস্যা তো অন্য কোথাও হতে পারে। তুমি একতরফা কেন আমাকে দোষারোপ করছো? তো আমরা কি করা উচিত? আমাদের ঝগড়া শুনে শাশুড়ি এলেন। আমি রাগ সামলাতে না পেরে তাকে অনেক কিছু বললাম। কিন্তু ভাবতে পারিনি আজ ১ম রাতুল আমার গায়ে হাত তুলবে। তাও ওর পালিত মায়ের কারণে। খবরদার বলছি সায়নী, আমাকে যা খুশি বলো। কিন্তু আমার মা সম্পর্কে কোনো বাজে কথা তুমি বলবে না। তোমাকে বারবার বলছি, একতরফা দোষ দিবে না। সমস্যা তো তোমারও থাকতে পারে। মানে? মানে আমরা কালই ডাক্তারের কাছে যাব, চেক আপ করাবো। যদি আমার সমস্যা ধরা পড়ে, কথা দিচ্ছি আমি তোমাকে আটকাবো না। তুমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। মাঝখান থেকে বড়জা চলে এলেন, বললেন, যদি সায়রির সমস্যা পাওয়া যায় তখন কি করবা সায়নী? আমি নিশ্চুপ হয়ে গেলাম। যদি সত্যিটা এমন হয়, না না, আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় হবে এটা। একটা নারী মা না হতে পারার অক্ষমতা কিছুতেই সহ্য করার মতো না। বললাম, আপনাদের ছেড়ে আমার স্বামীর জীবন থেকে এই সংসার ছেড়ে চলে যাব। না, তোমার সমস্যা পাওয়া গেলে আমি যে সিদ্ধান্ত নিব সেটাই হবে। রাজি? আমার স্বামী বললেন। ইচ্ছে না হলেও সম্মতি দিলাম। মা হবার তাড়নায় আমাকে কুরে খাচ্ছে। মায়ের কথাটা বারবার মনে করছে। কারো কষ্টের কারণ হবে না। কিন্তু মনে হচ্ছে আমি আজ নিজেই নিজের কষ্টের কারণ। টেস্টের রিপোর্ট দেওয়ার সময় হয়েছে। বাড়িতে কাউকে না বলে হাসপাতালে চলে এসেছি। গা হাত পা ঠান্ডা হয়ে এসেছে। রাতুলের রিপোর্ট সত্যি নেগেটিভ এলো। সেটা জানতে পারলে ভীষণ কষ্ট পাবে। এই বছরে আমার স্বামীকে আমি অজান্তে অনেক ভালোবেসে ফেলেছি। আমি ওকে ছেড়ে যেতে পারবো না। হাজার কষ্ট হলেও আমি তার পাশে থাকতে চাই। আমি তার কষ্টের আরও একটাও কারণ হতে চাই না। ভাবতে ভাবতে ডাক্তার রিপোর্ট এলো। সায়নী আরাফাত, আপনি? জি হ্যাঁ। আপনার হাজবেন্ড আসেনি? আসলে উনি একটা কাজে আটকে গেছে, তাই আমাকে আসতে বললাম। দীর্ঘদিন বাচ্চা না হওয়ার কী সমস্যা জানার জন্য আপনারা একটা টেস্ট করিয়েছিলেন। জি স্যার। কী টেস্ট এসেছে? আমি আপনার হাজবেন্ডের সাথে একটু কথা বলতে চাই। আমাকে বলুন স্যার। একই তো কথা, যেহেতু একই টেস্ট। রিপোর্টে যা এসেছে সেটা জানলে আপনি হয়তো সহ্য করতে পারবেন না। আমি সব ধরনের খবর শোনার জন্য প্রস্তুত। প্লিজ বলুন। আমার গলা শুকিয়ে যাচ্ছে। ডাক্তার অকারণে ভনিতা করছে। আমার ভালো লাগছে না। হঠাৎ মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যখন ডাক্তার বলল, সায়নী, সমস্যা আসলে আপনার স্বামীর নয়, সমস্যা আপনার। আপনার স্বামীর সব রিপোর্ট পজিটিভ, কিন্তু আপনার নেগেটিভ। আপনি কখনোই মা হতে পারবেন না, যেটাকে আমরা সাধারণত বন্ধ্যা বলি। কিছু ভেঙে যাওয়ার শব্দ পেয়ে ঘুরে তাকালাম। রাতুল এসেছে। ডাক্তার শেষ কথাটা শুনে ফেলেছে। আমার কথা বলার শক্তি হারিয়েছে। রাতুলের সাথে একটা কথাও না বলে চুপচাপ চেম্বার থেকে বেরিয়ে এলাম। রাস্তায় এলোমেলো হাঁটছি দেখে রাতুল খপ করে আমার হাত ধরে তার হাতের মুঠোয় নিয়ে সারা রাস্তা আমাকে পাহারা দিতে দিতে বাড়ি নিয়ে এলো। বাসার সবাই আমাদের জন্য অপেক্ষা করেছে। সবার উৎসুক দৃষ্টি পেরিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে রাতুল টেনে আমাকে ঘরে এনে দরজা বন্ধ করে দিল। আমার কোনো অনুভূতি কাজ করছে না। রাতুল অনেক চেষ্টা করছে আমাকে কথা বলানোর। শেষমেশ হাউমাউ করে কাঁদতে কাঁদতে রাতুলের বুকে আছড়ে পড়লাম। এটা তো হবার কথা ছিল না, তবু হলো। রাতুল সান্ত্বনার পর সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এটা তো তোমার হাতে নেই সায়নী। আল্লাহ চেয়েছে আমাদের কোল শূন্য রাখতে, তাই আমরা এই নিয়ামত পাবো। যেমনটা পাইনি আমার জন্মদাতা ও জন্মদাত্রীকে। আমি রাতুলের বুক থেকে মাথা তুলে ওর দিকে তাকালাম। এই প্রথম ওকে কাঁদতে দেখছি। কি ভীষণ তৃষ্ণার্ত আমাদের অন্তর, চোখ কান, শুধু একটা সন্তানের জন্য। রাতুল আমাকে জাপটে ধরে রেখেছে। বলবো কি বলছিলাম মনে আছে? তোমার রিপোর্ট নেগেটিভ হলে আমি যা বলবো তাই হবে। আজকে আমার আর কিছু চাওয়া নেই। যা ছিল সব নিঃশেষ। আমাকে ক্ষমা করো তুমি। কিছু নিঃশেষ হয়নি। আমরা বাবা-মা হবো। আমি বিস্মিত হলাম। তুমি শুনলে না আমি বন্ধ্যা? আমি কি পারি না আর একটা পরিচয়হীন শিশুর জন্য পরিচয় তৈরি করে দিতে? যেন সেও একদিন উঁচু করে গর্ব করে বলতে পারে, তুমি, আমি তার বাবা-মা। আমি বাবাকে কল দিলাম। বাবা রিসিভ করলো। বাবা কেমন আছো? ভালো আছি। তোমাদের সিদ্ধান্তে ভুল ছিল না বাবা। আজ বুঝতে পেরেছি সন্তানহারা বাবা মায়ের কষ্ট কতটা তীব্র। এত বছর পরেও আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। যদি কেউ পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে জানতে চায়, তাহলে আজ আমায় বলতে দ্বিধা নেই। আমি সেই সৌভাগ্যবতী। বাবা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে পথ দেখানোর জন্য। বাবা অট্টহাসি পাগলি বলে একটা অট্টহাসি দিলেন। আমি চাই এই অট্টহাসির সাথে মিশে একাকার হয়ে আমার ফেলে আসা বিষণ্ণতা যেন আর ফিরে না আসে। হাসির আড়ালে উড়িয়ে যাওয়া ভুলগুলো। ফোন রেখে আবারও রাতুলের বুকে মুখ লুকলাম। দুজনে হাসি মুখে কেঁদেই চলছি। আবারও শক্ত করে
আমার স্বামীকে জড়িয়ে ধরলাম। দরজার ওপাশে ডাকছে। তাদেরকেও জানাতে হবে আবারও একজন আগন্তুক আসতে চলেছে এই সংসারে। সুখগুলোকে ভাগ করতেই হবে না। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।